গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞানের যে প্রশ্নগুলি আসে তার সঠিক উত্তর যাতে তোমরা দিতে পারো তা নিশ্চিত করব আমি, সুপ্রিয়া। আসছে আমার পরপর সায়েন্সের সিরিজ। আজকের পড়ার বিষয় হলো ব্লাড গ্রুপ বা রক্তের বিভাগ। দেখো, বহুকাল আগে 1900 খ্রিস্টাব্দেরও অনেক আগে যখন রক্ত দেওয়ার প্রয়োজন হলো, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হলো, তখন বিজ্ঞানীরা দেখলেন বিভিন্ন রক্ত মিলিয়ে যে রক্ত বেশিরভাগ ক্ষেত্রেই জমাট বেঁধে যাচ্ছে বা দলা পাকিয়ে যাচ্ছে। তখন তারা বুঝলেন যে রক্ত এক নয়, যদিও প্রত্যেকের রক্তের রঙই লাল এবং রক্তে রক্তকণিকা রক্তরস আছে, তা সত্ত্বেও কিন্তু রক্তে এমন কোনো উপাদান আছে যার জন্য প্রত্যেকের রক্ত আলাদা। তখন খোঁজ শুরু হলো এবং বিভিন্ন বিজ্ঞানী তাদের মতামত অনুযায়ী রক্তকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন ISBT অনুযায়ী 43 ধরনের রক্ত বিভাগ পদ্ধতি আছে। এর মধ্যে কয়েকটা পদ্ধতির নাম তোমরা দেখতে পাচ্ছ: ABO পদ্ধতি, RH পদ্ধতি, MNS পদ্ধতি, P পদ্ধতি। এই পদ্ধতিগুলির মধ্যে থেকে ABO পদ্ধতি এবং RH পদ্ধতি, এই দুটো পদ্ধতি ব্যবহার হয় এবং এই দুটো পদ্ধতি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই আমরা এটা বিশদে জানব। ABO পদ্ধতি কি? ABO পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। উনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। উনি এই আবিষ্কারটা করার জন্য 1930 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটোর উপস্থিতি অনুযায়ী রক্তকে 4টে গ্রুপে ভাগ করেছিলেন: A, B, AB এবং O। এই A, B, O, A, B, AB এবং O, এই অ্যালফাবেটগুলো নিয়েই ABO সিস্টেম। তাহলে এবার এখানে আমরা দুটো টার্ম পেলাম, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। আমরা তো জেনেছি আগে যে বাইরে থেকে শরীরে কোনো কিছু প্রবেশ করলে, কোনো ব্যাকটেরিয়া, জীবাণু, তখন তাদের দেহ থেকে যে রাসায়নিক পদার্থ বের হয় সেটা হলো অধিবিষ বা অ্যান্টিজেন। তার বিরুদ্ধে আমাদের দেহের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ অনাক্রমতা একটা প্রতিবিষ তৈরি করে, যেটাকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়, ফলে আমাদের দেহে আর কোনো রোগ কিন্তু স্থায়ী হয় না। এখানেও আমরা এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো টার্ম পেলাম যা রক্তে আছে, যার জন্য একজনের রক্ত আরেকজনের রক্তের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এসো দেখে নিই যে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কোথায় থাকে এবং এগুলো কি। এই অ্যান্টিজেনটা এই যে গোলাকার আকৃতির লোহিত রক্তকণিকা আরবিসির বাইরে, কোষ পর্দার বাইরে রয়েছে কিন্তু অ্যান্টিজেন। এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এটা কার্বোহাইড্রেট অর্থাৎ পলিস্যাকারাইড। আর এই অ্যান্টিজেন কিন্তু আছে দু রকমের, অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B, ABO ব্লাড গ্রুপিং সিস্টেম অনুযায়ী। আর অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি এরকম ওয়াই শেপের দেখতে, এটা থাকে রক্তরসে। আর অ্যান্টিবডি কিন্তু প্রোটিন। তাহলে অ্যান্টিজেন কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড, আর অ্যান্টিবডি কিন্তু প্রোটিন। এবার আমরা দেখে নিই যে কোন গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন আছে এবং কোন অ্যান্টিবডি আছে। দেখো, এই চারটাতে ব্লাড গ্রুপ A অর্থাৎ A গ্রুপের রক্তে আমরা অ্যান্টিজেন পাচ্ছি A, অ্যান্টিবডি পাচ্ছি B। B গ্রুপের রক্তে অ্যান্টিজেন আছে B, অ্যান্টিবডি আছে A। AB গ্রুপের রক্তে A এবং B উভয় অ্যান্টিজেনই আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। আর O গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই, A এবং B উভয় অ্যান্টিবডি আছে। একটা জিনিস লক্ষ্য করো যে কোনো গ্রুপের রক্তের কোন গ্রুপ হবে সেটা কিন্তু আমরা অ্যান্টিজেন জানতে পারলেই বলতে পারবো, অর্থাৎ যে অ্যান্টিজেন আছে রক্তের গ্রুপও কিন্তু সেটাই। যার রক্তে অ্যান্টিজেন A আছে তার রক্তের গ্রুপ A, যার রক্তে অ্যান্টিজেন B আছে তার রক্তের গ্রুপ B, যার রক্তে AB দুটোই আছে তার রক্তের গ্রুপ AB, এবং যার রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কোনো কিছু না থাকলে কি হয়, শূন্য, সেই শূন্য থেকেই এসছে O। এই চারটে আমরা গ্রুপ অ্যান্টিজেন থেকেই জানতে পাচ্ছি। আর অ্যান্টিবডি কি আছে? ঠিক তার উল্টোটা। যার যে অ্যান্টিজেন আছে অ্যান্টিবডি কিন্তু আছে ঠিক তার উল্টোটা। এটাকেই আবার বলা হচ্ছে ল্যান্ডস্টেইনার ল। ল্যান্ডস্টেইনার ল অনুযায়ী যার রক্তে যে অ্যান্টিজেন আছে অ্যান্টিবডি থাকবে ঠিক তার উল্টো। তাই A গ্রুপের রক্তে A অ্যান্টিজেনের সাথে আছে B অ্যান্টিবডি। যদি A অ্যান্টিবডি থাকতো তাহলে অ্যান্টিবডি A এর সাথে কিন্তু অ্যান্টিজেন A এর বিক্রিয়া হতো। তাই এটা মনে রাখবে যে যে অ্যান্টিজেন আছে সেটাই রক্তের গ্রুপ,
এবং অ্যান্টিবডি আছে ঠিক তার উল্টোটা। আর এবি গ্রুপের রক্তে দুটো অ্যান্টিজেনই আছে, তাহলে ওর কোনো অ্যান্টিবডি নেই। আর ও গ্রুপ যেহেতু ও, তার কোনো অ্যান্টিজেন নেই কিন্তু দুটো অ্যান্টিবডি আছে। দেখে নিই এই ছবির মাধ্যমে আর একটু ভালোভাবে যাতে আমাদের মনে থাকে। দেখো এ গ্রুপের রক্ত লোহিত রক্তকণিকার বাইরে এই যে এ অ্যান্টিজেনগুলো রয়েছে আর অ্যান্টিবডি রয়েছে কিন্তু বি। আর অ্যান্টিজেনটাকে দেখো এরকম আলাদা রং দিয়ে দুটোই বোঝানো হয়েছে। আর বি গ্রুপের রক্ত আলাদা শেপ আলাদা রং দিয়ে অ্যান্টিজেনটাকে বোঝানো হয়েছে। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন আছে বি এবং অ্যান্টিবডি আছে এ বা অ্যান্টি এও বলা হয়। এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই কিন্তু দুটো অ্যান্টিজেনই আছে, অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। আর ও গ্রুপের রক্তে দেখো বাইরে দেখতে পাচ্ছ যে কোনো অ্যান্টিজেন নেই লোহিত রক্তকণিকার বাইরে, কিন্তু দুটো অ্যান্টিবডি আছে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি। এবার দেখি যে এই গ্রুপের রক্তগুলো কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে এবং কোন গ্রুপকে রক্ত দিতে পারবে। রক্ত দান করতে পারবে মানে দিতে পারবে, আর রক্ত গ্রহণ করতে পারবে মানে নিতে পারবে। এ গ্রুপের রক্ত দেখো যার যে গ্রুপ সেই গ্রুপকে তো রক্ত দিতেও পারবে, সেই গ্রুপের থেকে নিতেও পারবে। এক্সট্রা আর কাকে দিতে পারবে বা কার থেকে নিতে পারবে সেটাই আমাদের মনে রাখতে হবে। এ গ্রুপের রক্ত তাহলে এ গ্রুপকে রক্ত দান করতে পারবে, আবার এর থেকে নিতেও পারবে। এক্সট্রা রক্ত দান করতে পারবে এবিকে এবং নিতে পারবে ওর থেকে। ই গ্রুপের রক্ত দান করতে পারবে বিকে এবং এবিকে, নিতে পারবে বি থেকে এবং ওর থেকে। এবি গ্রুপের রক্ত এবি গ্রুপের থেকেই এবি গ্রুপকেই শুধুমাত্র দান করতে পারবে আর নিতে পারবে কিন্তু এবি এ বি এবং ও সকলের থেকে। ও গ্রুপের রক্ত এবি এ বি এবং ও সকলকে দেওয়া যাবে এবং নেওয়া যাবে শুধুমাত্র ওর থেকে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও গ্রুপের রক্ত ব্যক্তি কিন্তু সকলকে রক্ত দিতে পারবে। ও গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে, এবি এ বি এবং ও। এই কারণেই ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার বা সার্বিক দাতা বা সর্বজনীন দাতা। আবার এবি গ্রুপের রক্ত সকলের রক্ত নিতে পারবে, গ্রহণ করতে পারবে, সেই কারণে এবি গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা সার্বিক গ্রহীতা বা সর্বজনীন গ্রহীতা। পরীক্ষার প্রশ্নে কিন্তু ইউনিভার্সাল রিসিভার এই টার্মটা থাকে। তাহলে এই যে ও গ্রুপের রক্তকে আমরা কি বলছি, ইউনিভার্সাল ডোনার, আর এবি গ্রুপের রক্তকে বলছি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। কেন এটাও কিন্তু আসে, কারণ ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন কিন্তু নেই, সেই কারণে ও গ্রুপের রক্ত আমরা সকলকে দিতে পারি। আর এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই, সেই কারণে এবি গ্রুপের রক্ত সকলের রক্ত নিতে পারে। তাহলে এটা মাথায় রাখবে যে কারণটা কিন্তু যেটা নেই সেটা, মানে এবি গ্রুপের এবি অ্যান্টিজেন তো আছেই, তাহলে কি নেই, অ্যান্টিবডি নেই, সেটাই হবে উত্তর কেন সে সকলের রক্ত নিতে পারে। এবি গ্রুপ সকলের রক্ত নিতে পারে কারণ ওর কোনো অ্যান্টিবডি নেই, আর ও গ্রুপ সকলকে রক্ত দিতে পারে কারণ ওর কোনো অ্যান্টিজেন নেই। এবার আমরা দেখে নিই যে শরীরে যদি ভুল রক্ত প্রবেশ করে, অর্থাৎ কারোর রক্তের গ্রুপ ধরো এ, তার শরীরে বি গ্রুপের রক্ত ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে লোহিত রক্তকণিকার বাইরে যে অ্যান্টিজেনটা রয়েছে সেটা কিন্তু প্রতিকূল অ্যান্টিবডির সংস্পর্শে এসে অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে, প্রতিকূল অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে লোহিত রক্তকণিকাগুলিকে দলা পাকিয়ে দেবে। ঠিক ছবিতে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এক জায়গায় সব জড়ো হয়ে যাবে এবং লোহিত রক্তকণিকাগুলি ধ্বংস হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। দেখো এ গ্রুপের রক্ত, তাহলে এর অ্যান্টিজেন কি আছে? এ, এবং অ্যান্টিবডি কি আছে? বি। অ্যান্টিবডিকে কিন্তু আমরা আলফা এবং বিটা এটা দিয়েও ডিনোট করি, তাহলে বিটা। আর বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন আছে বি এবং অ্যান্টিবডি আছে এ বা আলফা। এ গ্রুপের রক্তে তাহলে অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিবডি আছে বি বা বিটা। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন আছে বি এবং অ্যান্টিবডি আছে এ বা আলফা।
এই যে এ গ্রুপের রক্তে যদি বি গ্রুপের রক্ত ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে বি গ্রুপের রক্তে যে অ্যান্টিবডিটা রয়েছে, এটা এ কিন্তু গিয়ে এই অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে, আর অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করা মানেই লোহিত রক্তকণিকাগুলিকে দলা পাকিয়ে দেবে, এই ছবিটার মতো হবে। আবার অপরদিকে দেখো, বি অ্যান্টিবডিটা রয়েছে এ গ্রুপের রক্তে, সেটা কিন্তু অ্যান্টিবডি কিন্তু অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে, সেটা এসে বি অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে এবং রক্তটা জমাট পাকিয়ে দেবে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেবে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এবার দেখি যে পিতামাতার রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসে। আর এত বড় চার্ট দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে এতটা কিভাবে মনে থাকবে, খুব সহজেই এটা মনে রাখা যাবে। শুধুমাত্র এই ছকটা আমরা প্রথমে দেখব না, প্রথমে আমরা এখানে যে 5টা রুলস লেখা আছে সেটাকে ভালো করে দেখো, সেটা দেখলেই কিন্তু পিতামাতার রক্তের গ্রুপ কি হলে সন্তানের সম্ভাব্য রক্তের গ্রুপ কি হবে সেটা বলতে পারবো। দেখো প্রথমেই আছে এ এবং বি, অর্থাৎ পিতা এবং মাতার রক্তের বিভাগ যদি এ ও বি হয়, যে কোনো কারোর রক্ত যা খুশি হতে পারে, মানে মাতার রক্ত এ পিতার রক্ত বি, অথবা পিতার রক্ত এ মাতার রক্ত বি, যাই হতে পারে, যদি পেয়ারটা এরকম হয় এ এবং বি, তাহলে কিন্তু সন্তানের সমস্ত রকমের রক্ত হতে পারে, অর্থাৎ এ বি এবং ও, এই 4টে গ্রুপের রক্তই কিন্তু হতে পারে। এ বি থাকলে 4 রকমের রক্তই হবে। এবার 2 নম্বর নিয়মটা দেখো, একই বিভাগ যদি দুজনেরই হয়, দুজনের পিতা এবং মাতা দুজনের রক্তই যদি এ হয় সেক্ষেত্রে, বা বি হয়, যে কোনো কিছু একই বিভাগ যদি হয়, তাহলে একই বিভাগ হবে আর এক্সট্রা হবে ও। 3 নম্বর রুলসটা দেখো, ও এবং অন্যান্য, ও এর সাথে যদি অন্যান্য যে কোনো গ্রুপ থাকে এ বি বা যে কোনো কিছু, তাহলে সন্তানের রক্ত কিন্তু হবে ও এবং অন্যান্য, মানে ওর সাথে আর যেটা পেয়ারে আছে সেটাই হবে সন্তানের রক্ত। এবির সাথে যদি ও থাকে তাহলে সন্তানের রক্ত এবি এবং ও কোনোটাই হবে না। একটা কথা মনে রাখবে যে এবির সাথে ও এর সম্পর্ক ভালো নয়। এটা মনে রাখার জন্য যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এইটা মনে রাখতে খুব সুবিধা হবে। তাই এবির সাথে ও এর সম্পর্ক ভালো নয়, এটা মনে রাখলেই হবে। তাই এবি আর ও যখনই একসাথে আসবে, এবি ওকে আসতে দেবে না, ও এবিকে আসতে দেবে না। এবি এবং ও যখন পিতামাতার রক্তর গ্রুপ হবে, তখন সন্তানের রক্ত এবি আর ও ছাড়া বাকি সব হবে। বাকি তো আর দুটোই পড়ে আছে, এ এবং বি। আর 5 নম্বর রুলসটা দেখো, এবি এবং অন্যান্য, এবির সাথে যখন অন্যান্য কোনো গ্রুপ আসবে, যে কেউ আসুক, শুধু ও ছাড়া বাকি সব হবে সন্তানের রক্ত। ও এর সাথে এবির সম্পর্ক ভালো নয়, এই কথাটা মনে রাখলেই আমাদের দুটো কভার হয়ে যাচ্ছে। তাহলে এই 5টা রুলকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু সহজেই এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, এই ধরনের যা যা প্রশ্ন আসবে। তাহলে এই বড় ছকটাকে এবার আমরা একটু বুঝে নিই। ও এর সাথে ও, অর্থাৎ পিতামাতার রক্তের গ্রুপ যখন ও হবে, তখন সন্তানের রক্তের গ্রুপ শুধুমাত্র ও হবে, বাকি আর কোনো কিছুই হবে না। ও এর সাথে এ, অর্থাৎ ও এবং অন্যান্য, এই রুলসটাকে ফলো করছে। এই রুলসটাকে ফলো করলে সন্তানের রক্তের গ্রুপ ও এবং অন্যান্য হবে, অর্থাৎ ও এবং এ হবে। বাকি যেগুলো হবে না সেগুলো আমি আর বলছি না, ছকে তোমরা দেখতে পাচ্ছ। ও এর সাথে যদি বি আসে তাহলে সন্তানের রক্তের গ্রুপ সেই একই রুল ফলো করছে, ও এবং অন্যান্য, তাহলে ও এবং বি হবে। ও এর সাথে যদি এবি আসে, দেখো বলেছি ও এর সাথে এবির সম্পর্ক ভালো নয়, দুজনেই দুজনকে আসতে দেবে না, কাজেই ও এর সাথে যখন এবি আসবে তখন সন্তানের রক্তের গ্রুপ এ এবং বি হবে। ও আর এবি বাদে বাকি সবই হবে, মানে এ এবং বি হবে। এই 4টে আমরা পেলাম ও এর সাথে ও, ও এর সাথে এ, ও এর সাথে বি, ও এর সাথে এবি। এবার দেখো এ আর এ যদি হয় একই গ্রুপ, তাহলে সন্তানের রক্ত একই হবে আর ও হবে, এই রুলসটাকে ফলো করে। তাহলে এ আর ও হবে। এর সাথে বি হলে বলেছি সমস্ত রকম রক্ত হতে পারে সন্তানের, তাই দেখো এ বি ও এবং এ বি হবে এর সাথে যখন বি আসবে। এর সাথে এ বি হলে সব হতে পারে ও ছাড়া, ও এর সাথে সম্পর্ক ভালো নয়, তাহলে এ হতে পারে, বি হতে পারে এবং এ বি হতে পারে। বি এর সাথে যখন বি আসবে, দেখো তাহলে এই 3টে আমরা পেলাম কিন্তু এ এর সাথে। এ এর সাথে ও নেই কেন? কারণ এ এর সাথে ও আমরা আগেই পেয়ে গেছি। এবার আসছি বি এর সাথে, বি আর বি দুটো যখন বি হবে, অর্থাৎ একই বিভাগ, এই রুলসটাকে ফলো করছে, তখন কিন্তু হবে বি আর ও।
বি এর সাথে যখন এবি আসবে, এবি এবং অন্যান্য, এই যে ও ছাড়া বাকি সব হবে এই রুলসটাকে ফলো করে। দেখো ও ছাড়া সব হয়েছে বি ও, সরি এ বি এবি, এই দুটোকে আমরা পাচ্ছি বি এর সাথে, আর বাকি ও এর সাথে এর সাথে আগেই আমরা পেয়ে গেছি। এবার এ বির সাথে এলো এবি, এবির সাথে এবি, মানে এই রুলসটাকে ফলো করছে এবি এবং অন্যান্য, অন্যান্য যে কিছু এবিও আসতে পারে, বা এক এবির সাথে এবিও যখন আসবে ও ছাড়া কিন্তু সমস্ত কিছু হবে, অর্থাৎ এ বি এবি। দেখো এখানে কিন্তু এই যে একই বিভাগ হলে একই বিভাগ এবং ও, এটা কিন্তু এবির ক্ষেত্রে, শুধুমাত্র এবির ক্ষেত্রে কিন্তু এই রুলসটাই হবে, এবি এবং অন্যান্য এই রুলসটা দেখে হবে যে ও ছাড়া বাকি সব হচ্ছে। এবার চলে যাই আরএইচ ফ্যাক্টরে। আরএইচ ফ্যাক্টর রক্ত বিভাগ পদ্ধতিটা কি এবং কে আবিষ্কার করেন? 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং এএস উইনার ভারতীয় রিসার্চ বাঁদর, এক ধরনের লালমুখ বাঁদর, তার রক্ত খরগোশের রক্তে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে একটি অ্যান্টিবডি তৈরি করেছিলেন। সেই অ্যান্টিবডি কখন তৈরি হয়? যখন শরীরে অ্যান্টিজেন প্রবেশ করে তখন অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে ধ্বংস করার জন্য। তাহলে এই বানরের রক্তে অ্যান্টিজেন ছিল, সেই একই অ্যান্টিজেন ওনারা পরে লক্ষ্য করেন যে মানব দেহেও আছে। এই রিসার্চ বানরের নাম অনুসারে কিন্তু সেই অ্যান্টিবডিটার নাম দেওয়া হয় আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টর যার দেহে আছে তার রক্ত আরএইচ পজিটিভ, যার দেহে নেই তার রক্ত আরএইচ নেগেটিভ। এবার দেখো এই আরএইচ ফ্যাক্টরটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং এএস উইনার 1940 খ্রিস্টাব্দে। যার রক্তে আরএইচ আছে তার রক্ত আরএইচ পজিটিভ, যার রক্তে আরএইচ নেই তার রক্ত আরএইচ নেগেটিভ। আরএইচ পজিটিভ মানুষের সংখ্যা কিন্তু বেশি, প্রায় 85% লোকের রক্তই কিন্তু আরএইচ পজিটিভ এবং বাকি 15% লোকের রক্ত আরএইচ নেগেটিভ। এবার এই যে আরএইচ কথাটা আমরা পেলাম, আরএইচটা কি? আরএইচও কিন্তু একটা অ্যান্টিবডি, যেটা এবি ব্লাড গ্রুপিং সিস্টেম, এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমে অ্যান্টিবডি যেখানে থাকছে, অ্যান্টিজেন যেখানে থাকছে আরএইচ অ্যান্টিজেনটাও কিন্তু সেখানেই থাকছে। আরএইচটাও কি তাহলে? আরএইচটাও একটা অ্যান্টিজেন। কি অ্যান্টিজেন? সি, ডি এবং ই, এই 3 ধরনের অ্যান্টিজেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডি অ্যান্টিজেনটা দেখা যায় বলে আমরা আরএইচ ফ্যাক্টরটাকেও একটা ডি অ্যান্টিজেন বলছি। ডি অ্যান্টিজেন কোথায় থাকছে? এই সেই একই লোহিত রক্তকণিকার কোষপর্দার বাইরে। এ বি অ্যান্টিজেনের মতো ডি অ্যান্টিজেনটাও থাকছে কিন্তু লোহিত রক্তকণিকার কোষপর্দার বাইরে। এই আরএইচটাকে আমরা বলছি ডি অ্যান্টিজেন। যার দেহে ডি অ্যান্টিজেনটা আছে তার রক্ত আরএইচ পজিটিভ, যার দেহে নেই ডি অ্যান্টিজেন তার রক্ত আরএইচ নেগেটিভ। এবার দেখো রক্ত পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ হওয়ার জন্য কিছু হিমোলাইটিক ডিজিজ হয়, অর্থাৎ রক্তজনিত কিছু সমস্যা হয়। তার মধ্যে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস একটা, যেটা নিউবর্নদের হয় বা গর্ভের ভ্রূণদের হয়ে থাকে। দেখে নিই এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিসটা কি। এই ছবিটার আগে আমি একটা ছকে বলছি, দেখো যদি বাবার রক্ত অর্থাৎ ফাদারের রক্ত পজিটিভ হয় এবং মাদারের রক্ত নেগেটিভ হয়, বাবার রক্ত পজিটিভ মার রক্ত নেগেটিভ, তাদের যে সন্তান এলো প্রথম সন্তান তার রক্ত হবে, যদি পজিটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না। যদি সন্তানের রক্ত বাবার মতো পজিটিভ রক্ত হয় তাহলে এই ভ্রূণের পজিটিভ রক্ত আসার ফলে প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ প্রথম সন্তান সাথে মায়ের এই নেগেটিভ রক্ত কিন্তু কখনো মিলিত হয় না। শুধুমাত্র প্রসবের সময় যখন প্লাজেন্টাটা ছিঁড়ে যাবে তখন বাচ্চার কোষ বা লোহিত রক্তকণিকা মায়ের রক্তের সাথে মিশবে, কিন্তু তখন তো প্রসব হয়ে গেছে তাই বাচ্চাটার আর কোনো ক্ষতি হবে না। আর এই রক্তটা, এবার ছবিতে চলে এসো, দেখো এই ছবিটা, এই যে প্রথম বাচ্চার রক্ত প্রসবের সময় যখন মায়ের রক্তনালী দিয়ে প্রবেশ করছে, মায়ের রক্তে যেই আরএইচ পজিটিভ রক্ত ঢুকছে
তখন কিন্তু এই যে RH পজিটিভ রক্ত ফেটালের অর্থাৎ ভ্রূণের যে রক্তটা ঢুকছে, তখন মায়ের রক্তনালীর যে নেগেটিভ রক্ত রয়েছে সেটা কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিজেনের বিরুদ্ধে রক্ত একটা অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডিটা কিন্তু মায়ের রক্তে রয়ে যাবে। এরপর সেকেন্ড টাইম যখন মা কনসিভ করবে বা তারপরেও যখন কনসিভ করবে, যেহেতু অ্যান্টিবডিটা তো মার দেহে রয়ে যাচ্ছে, তখন কিন্তু বাচ্চাটার রক্ত যদি আবার পজিটিভ হয়, বাবার মতো যদি আবার ফেটালের রক্ত পজিটিভ হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, যদি পিতার মতো পজিটিভ রক্ত হয় সেক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টিবডিটা কি করবে, প্লাজেন্টা ভেদ করে বাচ্চার শরীরে ঢুকে যাবে এবং বাচ্চার লোহিত রক্তকণিকাগুলিকে, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ধ্বংস করে দেবে। আর লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে কি হবে? অ্যানিমিয়া হবে, অ্যাকিউট অ্যানিমিয়া হবে। প্রচুর লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে কিন্তু বিলিরুবিন বেড়ে যাবে, অর্থাৎ জন্ডিস হতে পারে, এবং বাচ্চাটার মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ গর্ভে বাচ্চাটার মৃত্যু ঘটে যাবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। দেখো, এই অ্যান্টিবডিটা আগে কিন্তু প্লাজেন্টা ভেদ করে মার নেগেটিভ রক্ত ভেতরে প্রবেশ করলো না, কিন্তু পরে RH অ্যান্টিবডি যেটা তৈরি হলো সেটা কিন্তু প্লাজেন্টা ভেদ করে বাচ্চার দেহে প্রবেশ করলো। তার কারণ RH অ্যান্টিবডিটা কিন্তু IgG অ্যান্টিবডি। IgG অ্যান্টিবডি হওয়ার জন্য কিন্তু সেটা প্লাজেন্টা ভেদ করে ভেতরে ঢুকলো এবং বাচ্চাটার লোহিত রক্তকণিকাকে পিণ্ডে পরিণত করলো, ধ্বংস করে দিল, এবং বাচ্চাটার মৃত্যু ঘটতে পারে কিছু ক্ষেত্রে। এখন এখানে বলে রাখি যে এটা কিন্তু এখন আর কোনো সমস্যা নয়, সুউন্নত চিকিৎসার দ্বারা কিন্তু আমরা এই সমস্যাটাকে কাটিয়ে উঠেছি। প্রথম সন্তান হয়ে যাওয়ার পরই মাকে কিন্তু একটা এখন ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, রোগাম ভ্যাকসিন। এছাড়া অন্য আরও অনেক মেডিসিন আছে। এই ভ্যাকসিনটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে মার রক্তে বাচ্চার রক্ত প্রবেশ করলো, অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করলো, RH ফ্যাক্টর, RH অ্যান্টিজেন, ডি অ্যান্টিজেন প্রবেশ করলো। মার ইমিউনিটি সিস্টেম তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, RH অ্যান্টিবডি। সেটা তৈরির আগেই ওই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হলে কিন্তু মার ওই RH অ্যান্টিবডিটা তৈরির আগেই বাচ্চার ওই অ্যান্টিজেনটাকে, অ্যান্টিবডিটা ধ্বংস করে দেবে, যেহেতু ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি অ্যান্টি RH অ্যান্টিবডি। সেই কারণেই আগেই ধ্বংস করে দেবে, ফলে মার রক্তে আর কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন না থাকলে অ্যান্টিবডিও তৈরি করবে না, ফলে আর কোনো হবে না। এছাড়াও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা আছে যার জন্য কিন্তু মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। এবার দেখো, দুটো জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম কে আবিষ্কার করেছে, এটাও পরীক্ষায় আসে, আর RH ফ্যাক্টর কে আবিষ্কার করেছে এটাও পরীক্ষায় আসে, যেন গুলিয়ে না যায় সেই জন্য। দেখো, ABO অ্যালফাবেটিক্যালি এ কিন্তু আসছে আর এর অনেক আগে, সেই কারণে মনে রাখবে যে ABO একজন, এক, আর RH ফ্যাক্টর একের পরে দুই, তাহলে দুজন বিজ্ঞানী, এরমভাবে তোমরা মনে রাখতে পারো। আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এই দুটো টার্ম আমরা বারবার বললাম, কিন্তু এদের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন। পরীক্ষায় কিন্তু অনেক সময় অ্যান্টিজেন অ্যান্টিবডি এই কথাটা না থেকে অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন এই দুটো কথা থাকে, তখন কিন্তু তোমাদের এই দুটো টার্ম মনে রাখতে হবে, খুব সোজা মনে রাখা। দেখো, অ্যান্টিজেন লাস্টে কি আছে? জেন। আর অ্যাগ্লুটিনোজেনেরও কিন্তু লাস্টে আছে জেন। এই জেন জেন মনে রাখলে একটা মনে থাকছে অ্যাগ্লুটিনোজেন, তাহলে বাকি যেটা পড়ে আছে অ্যাগ্লুটিনিন। এটাই বলার ছিল। আজকের পড়া এখানেই শেষ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ও আরও একটা কথা, দেখো, ABO ব্লাড গ্রুপিং সিস্টেম এবং RH ব্লাড গ্রুপিং সিস্টেম, এই দুটো সিস্টেম মিলিয়ে কিন্তু আমরা মোট 8 ধরনের রক্তের বিভাগ পাচ্ছি। A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ, O পজিটিভ এবং O নেগেটিভ। এই 8 ধরনের রক্ত পেলাম। এর মধ্যে থেকে আরেকটা কোশ্চেন আসে যে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপকে বলা হয়? আমরা আগেই পড়েছি O গ্রুপের রক্ত। যদি অপশানে A, B, AB এবং O থাকে তাহলে তো ওই লিখবো, কিন্তু যদি অপশানে O পজিটিভ, O নেগেটিভ এরকম স্পেসিফিক করা থাকে
পজিটিভ নেগেটিভ, তাহলে কিন্তু উত্তর সবসময় হবে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্তকেই কিন্তু আমরা বলি ইউনিভার্সাল ডোনার। আজ এতটুকুই। এরপর তোমাদের কোনো চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানার হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, জ্ঞানপীঠ এডুটেক। আর এছাড়াও কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি আজকের পড়া বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে।